কোয়ান্টাম মেকানিক্স না মেনে তিনি এমন একটি দরজা খুঁজছিলেন যেটার চাবি তার হাতেই ছিল, কিন্তু চাবিটা তিনি ফেলে দিয়েছিলেন। ১৯৫৫ সাল, প্রিন্সটন হাসপাতাল। একটি ঘর, বিছানায় শুয়ে আছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী। নার্স এলেন, জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু চান? বৃদ্ধ মানুষটি বললেন, একটু কাগজ, কলম। নার্স দিলেন। বৃদ্ধ মানুষ লিখতে শুরু করলেন, সমীকরণ, গণিত, শেষ রাত পর্যন্ত। ভোরবেলা নার্স এসে দেখলেন কাগজটা মেঝেতে পড়ে আছে এবং বিজ্ঞানীটি নেই, মারা গেছেন। সেই কাগজে লেখা ছিল একটি অসম্পূর্ণ সমীকরণ, যে সমীকরণ তিনি ৩০ বছর ধরে খুঁজছিলেন এবং কখনো পাননি। সেই মানুষটার নাম অ্যালবার্ট আইনস্টাইন, আপেক্ষিকতার জনক। পৃথিবীর সবচেয়ে চেনা মুখ, কিন্তু পৃথিবীর সবচেয়ে চেনা মুখ। কিন্তু আজকে আমরা জানব সেই গল্প যেটা পাঠ্য বইয়ে নেই। আইনস্টাইন এর ব্যর্থতার গল্প, ভুলের গল্প, হঠকারিতার গল্প, এবং সবচেয়ে বড় সত্য যে মানুষ পৃথিবীকে শিখিয়েছিলেন সবকিছু আপেক্ষিক, তিনি নিজেই কিছু বিষয়ে ছিলেন অনমনীয়, জেদি এবং ভুল। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই অজানা আইনস্টিনের গল্প। শুরুর পরাজয়, যে ছেলেকে সবাই মূর্খ ভেবেছিল। ১৮৭৯ সালের ১৪ই মার্চ, উলম, জার্মানি, একটি পরিবারে জন্ম নিলেন আলবার্ট আইনস্টাইন। মা, বাবা ব্যবসায়ী। মা পলিন আইনস্টাইন, বাবা হারম্যান আইনস্টাইন, ব্যবসায়ী। কিন্তু শিশু আইনস্টাইনকে দেখে মা ভয় পেয়েছিলেন। মাথাটা অস্বাভাবিক বড় এবং কথা বলছে না। ২ বছর বয়সে অন্য শিশুরা কথা বলে, আইনস্টাইন বলছে না। ৩ বছর, ৪ বছর, আইনস্টাইন বলছেন না। ডাক্তার বললেন হয়তো বুদ্ধি প্রতিবন্ধী। পরিবার উদ্বিগ্ন। তারপর হঠাৎ ২.৫ বছরে প্রথম বাক্য, কিন্তু সেটাও অদ্ভুত। ডিনারের সময় গরম স্যুপ দেওয়া হয়েছে। আইনস্টাইন বললেন, দ্য স্যুপ ইজ টু হট। মা অবাক, বললেন, এতদিন চুপ ছিলে কেন? আইনস্টাইন বললেন, বিকজ আনটিল নাও এভরিথিং ওয়াজ ইন অর্ডার। কারণ এতদিন সবকিছু ঠিকঠাক ছিল। এই ঘটনাটা তার পুরো চরিত্র বলে দেয়। প্রয়োজন না হলে কথা নয়, এবং প্রয়োজন হলে অবাক করা কথা। কিন্তু স্কুলে আইনস্টাইন ছিলেন ভয়াবহ ছাত্র। মুখস্থ করতে পারতেন না, নিয়ম মানতেন না। শিক্ষকরা বিরক্ত। প্রধান শিক্ষক বলেছিলেন এই ছেলে কখনো কিছু হবে না। সহপাঠীরা তাকে নিয়ে হাসতো। এবং সবচেয়ে বড় পরাজয়, ১৮৯৫ সাল, আইনস্টাইন জুরিকের ইটিএইচ পলিটেকনিক্যালে ভর্তি পরীক্ষা দিলেন, ফেল করলেন, ভর্তি হতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল। কিন্তু এই ব্যর্থতাগুলো আইনস্টাইনকে থামায়নি, কারণ তিনি মুখস্থ করতেন না, কিন্তু ভাবতেন, এবং সেই ভাবার ক্ষমতাই একদিন পৃথিবী বদলে দিয়েছিল। ১৯০৫, অলৌকিক বছর এবং উজ্জ্বলতার শীর্ষ। ১৯০৫ সাল, আইনস্টাইনের বয়স ২৬। তিনি প্রথম বার্ন এবং সামান্য বেতন, সাধারণ চাকরি, বিশ্ববিদ্যালয়ের কোনো পদ নেই। কিন্তু সেই বছর আইনস্টাইন ৪টি গবেষণাপত্র প্রকাশ করলেন। ৪টির প্রতিটি আলাদা নোবেল পুরস্কারের যোগ্য। প্রথমটি ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলো কণা দিয়ে তৈরি। এই কাজের জন্য পরে নোবেল। দ্বিতীয়টি ব্রাউনেরি মোশন, পরমাণুর অস্তিত্বের প্রমাণ। তৃতীয়টি স্পেশাল থিওরিটি অফ রিলেটিভিটি, অর্থাৎ E=mc স্কয়ার, শক্তি এবং ভরের সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমীকরণ। চতুর্থটি টাইম ডাইলেশন, সময় স্থির নয়, গতি অনুযায়ী সময় বদলায়। এই ৪টি কাজ একজন কেরানি করেছিলেন, নিজের ঘরে, কাগজ আর কলম দিয়ে। কোনো ল্যাবরেটরি নেই, কোনো সহকর্মী নেই, কোনো বিশ্ববিদ্যালয়ের সমর্থন নেই, শুধু একটি অসাধারণ মন এবং সময়। এই বছরটিকে বিজ্ঞানীরা বলেন অলৌকিক বছর। ১৬৬৬ সালে নিউটনও এমন একটি বছর পেয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে মাত্র ২ জন বিজ্ঞানী যারা এমন অলৌকিক বছর পেয়েছেন। কিন্তু এই উজ্জ্বলতার পরেই শুরু হলো সেই গল্প যেটা কেউ বলে না। কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ভুল। ১৯১৫ সালে আইনস্টাইন প্রকাশ করলেন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, মহাকর্ষের সম্পূর্ণ নতুন ব্যাখ্যা। নিউটন যা বলেছিলেন তার চেয়ে গভীর, তার চেয়ে সত্য। মহাকাশ এবং সময় একটি কাপড়ের মতো, ভারী বস্তু সেই কাপড় বাঁকায়, এবং সেই বাঁকের কারণেই মহাকর্ষ
এই তত্ত্ব পদার্থবিজ্ঞান বদলে দিয়েছে। কিন্তু তারপর আইনস্টাইন নিজের সমীকরণ দেখলেন এবং ভয় পেলেন। কারণ সমীকরণ বলছিল মহাবিশ্ব স্থির নয়, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অথবা সংকুচিত হচ্ছে। কিন্তু আইনস্টাইন বিশ্বাস করতেন মহাবিশ্ব চিরন্তন, স্থির, অপরিবর্তনীয়। এটাই তখনকার বৈজ্ঞানিক ধারণা। তাই আইনস্টাইন তার সমীকরণে একটি সংখ্যা যোগ করলেন, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, প্রতীক ল্যামডা এ। এই সংখ্যার কারণ ছিল মহাবিশ্বের প্রসারণকে ঠেকানো, সমীকরণকে স্থির মহাবিশ্বের সাথে মিলিয়ে দেওয়া। কিন্তু ১৯২৯ সালে এডুইন হাবল টেলিস্কোপ দিয়ে দেখলেন মহাবিশ্ব সত্যি প্রসারিত হচ্ছে, দূরবর্তী ছায়াপথগুলো সরে যাচ্ছে। আইনস্টাইনের মূল সমীকরণই সঠিক ছিল, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ছিল একটি ভুল। আইনস্টাইন নিচে স্বীকার করলেন, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, দ্য বিগেস্ট ব্ল্যান্ডার অফ মাই লাইফ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ১৯৯৮ সাল, আইনস্টাইনের মৃত্যুর ৪৩ বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না, প্রসারণের গতি বাড়ছে, এবং সেই ত্বরণের কারণ ডার্ক এনার্জি, অন্ধকার শক্তি, যেটা কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মতোই আচরণ করে। অর্থাৎ আইনস্টাইন যেটাকে তার সবচেয়ে বড় ভুল বলেছিলেন, সেটা হয়তো ভুল ছিল না, হয়তো ভুল কারণে সঠিক ছিল। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বৈজ্ঞানিক বিদ্রুপ। কোয়ান্টাম মেকানিক্সের বিরুদ্ধে ঈশ্বর পাশা খেলেন না। এখন আসা যাক আইনস্টাইনের সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ভুল। ১৯২০ এর দশক, পদার্থবিজ্ঞানের বিপ্লব, নিলস বোর, ওয়ারেন হাইজেনবার্গ, স্নোজেন্টার এবং ম্যাক্স বোর্ন, এই বিজ্ঞানীরা তৈরি করেছিলেন কোয়ান্টাম মেকানিক্স, পরমাণুর জগতের পদার্থবিজ্ঞান। এবং কোয়ান্টাম মেকানিক্স বলছিল পরমাণু জগতে সবকিছু অনিশ্চিত, একটি ইলেকট্রন কোথায় আছে নিশ্চিতভাবে বলা যায় না, শুধু সম্ভাবনা বলা যায়। হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপাল, অনিশ্চয়তার নীতি, যেটা কোনো কণার অবস্থান এবং গতি একই সাথে নিখুঁতভাবে জানা অসম্ভব। আইনস্টাইন এই ধারণা মানলেন না, বললেন গড ডাজন্ট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। ঈশ্বর মহাবিশ্বের সাথে পাশা খেলেন না। প্রকৃতিতে সবকিছুর কারণ আছে, নিয়ম আছে, অনিশ্চয়তা মানে আমরা পুরোটা জানি না, সবকিছু মূলগতভাবে অনিশ্চিত নয়। বোর উত্তর দিলেন, আইনস্টাইন, স্টপ টেলিং গড হোয়াট টু ডু। আইনস্টাইন, ঈশ্বরকে কি করতে হবে সেটা আপনি বলবেন না। এই বিতর্ক পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত। সোলভি কনফারেন্স, ১৯২৭ সাল, পৃথিবীর সেরা পদার্থবিজ্ঞানীরা জড়ো হলেন। আইনস্টাইন প্রতিদিন নতুন চিন্তা পরীক্ষা নিয়ে আসতেন, থট এক্সপেরিমেন্ট, কোয়ান্টাম মেকানিক্সকে ভুল প্রমাণ করতে। বোর প্রতিদিন সেগুলো খণ্ডন করতেন। আইনস্টাইনের প্রতিটি যুক্তি বোর ভেঙে দিলেন এবং কোয়ান্টাম মেকানিক্স সঠিক প্রমাণিত হতে থাকলো, বারবার, পরীক্ষায়, পরিমাপে, প্রযুক্তিতে। আজ আপনার মোবাইল ফোন চলে কোয়ান্টাম মেকানিক্সের নীতিতে, লেজার চলে, এমআরআই মেশিন চলে, কম্পিউটার চিপ চলে। আইনস্টাইন যে তত্ত্বকে অস্বীকার করেছিলেন, সেই তত্ত্বই আজকের প্রযুক্তির ভিত্তি। এবং আইনস্টাইন জীবনের শেষ দিন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স মানেননি। এটা ছিল তার সবচেয়ে বড় বৌদ্ধিক ব্যর্থতা। ইপিআর প্যারাডক্স, ভুলের ভেতর থেকে আবিষ্কার। ১৯৩৫ সাল, আইনস্টাইন একটি গবেষণাপত্র প্রকাশ করলেন, সহলেখক বোর, পডরস্কি, নাথান রোজেন। নাম ইপিআর প্যারাডক্স। আইনস্টাইন, পডরস্কি এবং রোসেন। উদ্দেশ্য ছিল কোয়ান্টাম মেকানিক্সকে ভুল প্রমাণ করা। আইনস্টাইন দেখালেন কোয়ান্টাম মেকানিক্স যদি সত্যি হয়, তাহলে দুটি কণা একবার যুক্ত হলে যতই দূরে যাক, একটির পরিমাপ করলে সাথে সাথে অপরটি প্রভাবিত হবে আলোর চেয়ে বেশি গতিতে। আইনস্টাইন বললেন এটা অসম্ভব, এটা স্পোকি অ্যাকশন অ্যাট দ্য ডিস্ট্যান্স, দূরত্বের ভৌতিক ক্রিয়া। তাই কোয়ান্টাম মেকানিক্স ভুল। কিন্তু ১৯৬৪ সালে আইনস্টাইনের মৃত্যুর ৯ বছর পর জন বেল একটি তত্ত্ব দিলেন এবং পরীক্ষায় দেখা গেল আইনস্টাইন ভুল। কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট সত্যি, দুটি কণা সত্যি সেভাবে যুক্ত থাকে যেভাবে আইনস্টাইন ভৌতিক বলেছিলেন। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়, আইনস্টাইন যে ঘটনাটাকে অস্বীকার করতে গিয়ে বলেছিলেন, সেই ঘটনাটাই বাস্তব। এবং সেই ইপিআর গবেষণাপত্র কোয়ান্টাম কম্পিউটিং এর ভিত্তি হয়ে গেল। আজকের কোয়ান্টাম কম্পিউটিং আইনস্টাইনের ভুল থেকে সঠিক প্রমাণ করতে গিয়ে ভুল গবেষণার উপর দাঁড়িয়ে। অর্থাৎ আইনস্টাইন ভুল উদ্দেশ্যে সঠিক জিনিস আবিষ্কার করেছিলেন। আবার ইউনিফাইড ফিল্ড থিওরি, ৩০ বছরের ব্যর্থ স্বপ্ন। ১৯২৫ সাল থেকে ১৯৫৫ সাল, আইনস্টাইনের জীবনের শেষ ৩০ বছর, একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য, ইউনিফাইড
ফিল্ড থিওরি, মহাকর্ষ এবং তড়িৎচুম্বকত্ব, একই সূত্রে সব প্রকৃতির নিয়ম। একটি সুন্দর গাণিতিক সমীকরণে থিওরি অফ এভরিথিং, সবকিছুর তত্ত্ব। আইনস্টাইন বিশ্বাস করতেন ঈশ্বর মহাবিশ্ব তৈরি করেছেন সুন্দরভাবে, সহজ নিয়মে, এবং সেই নিয়ম খুঁজে পেলে সবকিছু বোঝা যাবে। ৩০ বছর ধরে প্রতিদিন কাজ করলেন, শত শত সমীকরণ, হাজার হাজার পৃষ্ঠা, কিন্তু সফল হলেন না। কেন? কারণ তিনি কোয়ান্টাম মেকানিক্স উপেক্ষা করেছিলেন, যেটা ছাড়া ইউনিফাইড ফিল্ড থিওরি সম্ভব না। বিজ্ঞানীরা বলছেন আইনস্টাইন নিজের হাতে নিজের পথ বন্ধ করে রেখেছিলেন। কোয়ান্টাম মেকানিক্স না মেনে তিনি এমন একটি দরজা খুঁজছিলেন যেটার চাবি তার হাতেই ছিল, কিন্তু চাবিটা তিনি ফেলে দিয়েছিলেন। আইনস্টাইন প্রতিদিন অফিসে আসতেন, কাজ করতেন, নিজেকে মেলে ধরতেন, কিন্তু ফলাফল আসতো না, এবং প্রতিদিন ব্যর্থ হতেন। তার অফিস সহকর্মীরা বলেছেন প্রফেসরের চোখে কখনো কখনো এমন একটি বেদনা দেখতাম যা বলে দিত তিনি জানতেন সফল হবেন না, কিন্তু থামতেও পারছেন না। এটা ছিল আইনস্টাইনের সবচেয়ে মানবিক দিক। একজন মহান বিজ্ঞানী, যিনি জানতেন হয়তো পারবেন না, কিন্তু তবুও চেষ্টা করে গেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। ব্যক্তিগত জীবনের ব্যর্থতা, জিনিয়াসদের মানবিক সীমা। আইনস্টাইন শুধু বিজ্ঞানে ভুল করেননি, ব্যক্তিগত জীবনেও। প্রথম স্ত্রী সার্বিয়ান পদার্থবিজ্ঞানী, ইটিএইসের আইনস্টাইনের সহপাঠী, এবং অনেক ইতিহাসবিদ বলেন আইনস্টাইনের প্রাথমিক কাজে মিলভার অবদান ছিল, কিন্তু সেই অবদান কখনো স্বীকার করা হয়নি। ১৯০১ সালে বিয়ের আগে একটি মেয়ের জন্ম, লেজার। কি হয়েছিল এই মেয়ের আজও জানা যায়নি। হয়তো দত্তক দেওয়া হয়েছিল, হয়তো মারা গিয়েছিল। আইনস্টাইন কখনো বলেননি, কখনো স্বীকার করেননি। মিলিবার সাথে বিয়ে হলো ১৯০৩ সালে। ২ ছেলে, হ্যান্স অ্যালবার্ট এবং এডওয়ার্ড। কিন্তু সম্পর্ক ভেঙে গেল। আইনস্টাইন কাজে ডুবে থাকলেন, পরিবারের জন্য সময় ছিল না। ১৯১৪ সালে আইনস্টাইন মিলভাকে একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে লেখা ছিল শর্ত: মিলিভা, যদি তার সাথে থাকতে চান তাহলে মানতে হবে ইউ উইল নট অ্যাকসেপ্ট এনি ইন্টিমেসি ফর মি, ইউ উইল স্টপ টকিং টু মি ইফ আই রিকোয়েস্ট ইট, ইউ উইল লিভ মাই বেডরুম অর স্টাডি ইমিডিয়েটলি হোয়েন আই সো রিকোয়েস্ট। অর্থাৎ একসাথে থাকবো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। মিলেভা এই শর্ত মানেননি, বিচ্ছেদ হলো। আইনস্টাইন নোবেল পুরস্কারের টাকা দিলেন মিলেভাকে বিচ্ছেদের শর্ত হিসেবে। দ্বিতীয় স্ত্রী আইনস্টাইনের চাচাতো বোন। আইনস্টাইন কি সুখী ছিলেন? বন্ধুরা বলেছেন আইনস্টাইন গভীরভাবে একাকী ছিলেন। বিজ্ঞান ছিল তার আশ্রম, মানুষের সাথে সত্যিকারের সংযোগ তার ছিল না। তার ছোট্ট ছেলে এডওয়ার্ড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হলেন, সারা জীবন মানসিক হসপিটালে। আইনস্টাইন এডওয়ার্ডকে দেখতে যেতেন না, কারণ জানা যায় না। হয়তো কষ্ট সহ্য হতো না, হয়তো নিজেকে দায়ী মনে করতেন, কিন্তু ছেলে বাবাকে মিস করতেন সারা জীবন। নাজি জার্মান এবং পারমাণবিক বোমা, একটি চিঠির অনুতাপ। ১৯৩৩ সাল, হিটলার ক্ষমতায়। আইনস্টাইন ইহুদি, জার্মানি ছাড়লেন, আর কখনো ফেরেননি। প্রিন্সটনে গেলেন। ১৯৩৯ সালে আইনস্টাইন জানলেন নাজি জার্মান পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। ভয়ে আইনস্টাইন একটি চিঠি লিখলেন প্রেসিডেন্ট রুজভেল্টকে। বললেন আমেরিকাকে আগে বোমা বানাতে হবে। এই চিঠির ফলে ম্যানহাটন প্রজেক্ট, এবং ১৯৪৫ সালে হিরোশিমা নাগাসাকি, দুটি শহর, দুটি বোমা, ২ লক্ষের বেশি মানুষের মৃত্যু। আইনস্টাইন পরে বলেছিলেন সেই চিঠি লেখা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যদি জানতাম জার্মানি বোমা বানাতে পারবে না, সেই চিঠি লিখতাম না। কিন্তু সেই চিঠি লেখা হয়ে গেছে, এবং হিরোশিমায় আগুন আইনস্টাইন কখনো ভুলতে পারেননি, মৃত্যুর আগ পর্যন্ত। পরমাণু শক্তি সবকিছু বদলে দিয়েছে, শুধু আমাদের চিন্তা বদলায়নি, এবং তাই আমরা ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আইনস্টাইন শেষ জীবনে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য লড়াই করেছিলেন। রাসেল আইনস্টাইন এবং ম্যানিফেস্টো, ১৯৫৫ সাল। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি স্বাক্ষর করেছিলেন একটি ম্যানিফেস্টোতে। পারমাণবিক যুদ্ধ মানবজাতিকে ধ্বংস করবে, সব দেশকে শান্তির পথে আসতে হবে। এটা ছিল তার শেষ কাজ, একটি ভুলের পরিণতি শুধরানোর শেষ চেষ্টা। মৃত্যুর পর মস্তিষ্কের অদ্ভুত গল্প। ১৯৫৫ সালের ১৮ই এপ্রিল আইনস্টাইন মারা গেলেন, বয়স ৭৬। তিনি বলেছিলেন মৃত্যুর পর তাকে পুড়িয়ে দেওয়া হোক, কোনো কবর নয়, কোনো স্মৃতিস্তম্ভ নয়, মানুষ যেন তাকে পূজা না করে। কিন্তু হসপিটালের প্যাথোলজিস্ট থমাস হার্ভে ময়নাতদন্ত করলেন, এবং আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গেলেন অনুমতি ছাড়া, এবং লুকিয়ে রাখলেন ২০ বছর নিজের বাড়িতে একটি বিস্কিটের কৌটায়। পরে বিভিন্ন গবেষকদের কাছে পাঠালেন, বিভিন্ন
অংশ। গবেষকরা দেখলেন আইনস্টাইনের মস্তিষ্কে স্বাভাবিকের চেয়ে 15% প্রশস্ত। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই পার্থক্যর কারণ নাকি ফলাফল বলা মুশকিল। হয়তো আইনস্টাইন বেশি চিন্তা করতেন বলে মস্তিষ্ক বেশি বিকশিত হয়েছিল, হয়তো বেশি বিকশিত ছিল বলে বেশি চিন্তা করতে পারতেন। কিন্তু আইনস্টাইন যা চেয়েছিলেন পূজা না করা, সেটা হলো না। তার মস্তিষ্কের টুকরো আজও বিভিন্ন জায়গায়, একটি মিউজিয়ামে, একটি বিশ্ববিদ্যালয়ে, এমনকি একটি আইপ্যাড অ্যাপেলে, যেখানে আপনি আইনস্টাইনের মস্তিষ্কের ছবি দেখতে পাবেন। জিনিয়াসের শেষ ইচ্ছাও পূরণ হলো না। মনোবিজ্ঞান এবং দর্শন ব্যর্থতার পাঠ। আইনস্টাইনের ভুলগুলো থেকে কি শেখা যায়? প্রথম শিক্ষা, অতীতের সাফল্য ভবিষ্যতের সঠিকতার গ্যারান্টি নয়। আইনস্টাইন স্পেশাল রিলেটিভিটিতে সঠিক ছিলেন, তাই ভাবলেন কোয়ান্টাম মেকানিক্স নিয়েও তার অনুভূতিই সঠিক। কিন্তু প্রকৃতি কারোর পুরনো সাফল্য মনে রাখে না। প্রতিটি প্রশ্নের উত্তর নতুনভাবে খুঁজতে হয়। দ্বিতীয় শিক্ষা, নান্দনিক বিশ্বাস বিজ্ঞানের শত্রু হতে পারে। আইনস্টাইন বিশ্বাস করতেন প্রকৃতি সুন্দর এবং সরল। এই বিশ্বাস তাকে অনেক সময় সাহায্য করেছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে প্রকৃতি তার সুন্দর ধারণার বাহিরে গেছে এবং তিনি মেনে নিতে পারেননি। তৃতীয় শিক্ষা, জেদ এবং অনুসন্ধিৎসার মধ্যে পার্থক্য। তরুণ আইনস্টাইন ছিলেন অনুসন্ধিৎসু, সব সম্ভাব্য বিবেচনা করতেন। বৃদ্ধ আইনস্টাইন ছিলেন জেদি, শুধু নিজের ধারণার সত্যতা খুঁজতেন। এই পরিবর্তন তার ৩০ বছরকে অনেকটা ব্যর্থ করে দিয়েছিল। চতুর্থ শিক্ষা, কনফার্মেশন বায়াস, নিজের বিশ্বাসের পক্ষে তথ্য খোঁজা। আইনস্টাইন কোয়ান্টাম মেকানিক্সের বিরুদ্ধে প্রমাণ খুঁজতেন, পক্ষের প্রমাণ দেখতে চাইতেন না। এটা শুধু আইনস্টাইনের সমস্যা না, এটা সব মানুষের সমস্যা, এমনকি জিনিয়াসদেরও সমস্যা। প্রিন্সটন ১৯৫৫ সালের এপ্রিল, শেষ রাত। আইনস্টাইন সেই অসম্পূর্ণ সমীকরণের সামনে ৩০ বছর ধরে খোঁজা, আজও পাননি। কিন্তু লিখছেন। ভোর হলো, কলম থামল, আইনস্টাইন চলে গেলেন। সমীকরণ অসম্পূর্ণ রয়ে গেল। কিন্তু এই অসম্পূর্ণটাই সবচেয়ে মূল্যবান শিক্ষা। পৃথিবীর সবচেয়ে বড় জিনিয়াস শেষ পর্যন্ত অসম্পূর্ণ ছিলেন, শেষ পর্যন্ত ভুল করেছিলেন, শেষ পর্যন্ত খুঁজছিলেন। এটা দুর্বলতা নয়, এটা মানবতা। আইনস্টাইন একবার বলেছিলেন, "এনিওয়ান হু হ্যাভ নেভার মেড এ মিস্টেক হ্যাজ নেভার ট্রাইড এনিথিং নিউ।" যে মানুষ কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। এবং আরেকবার বলেছিলেন, "ইমাজিনেশন ইজ মোর ইম্পোর্টেন্ট দ্যান নলেজ।" কল্পনা জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো কথা মিলিয়ে পড়লে একটি সত্য বেরিয়ে আসে। জ্ঞান থেকে ভুল হয়, কিন্তু কল্পনা থেকে আবিষ্কার হয়। আইনস্টাইনের ভুলগুলো ছিল জ্ঞানের সীমার ভুল, কিন্তু তার কল্পনা ছিল সীমাহীন। এবং সেই সীমাহীন কল্পনাই আজও আমাদের পথ দেখাচ্ছে। তার ব্যর্থতাগুলো আমাদের বলছে, ভুল করা মানে শেষ নয়, ভুল করে শেখা মানে এগিয়ে যাওয়া। এবং যদি আইনস্টাইন নিজেও ভুল করতে পারেন, তাহলে আমাদের ভুলগুলো আমাদের ছোট করে না, বরং আমাদের বলে, তুমিও মানুষ, তুমিও শিখছো, তুমি এগিয়ে যাচ্ছ। এবং হয়তো তোমার কোনো ভুল একদিন কারোর কাজে লাগবে। ঠিক যেমন আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ৭০ বছর পরে ডার্ক এনার্জির ব্যাখ্যায় লেগেছে, বিং ইনসাইট সত্যের সন্ধানে।